আচ্ছা বেশ দেখো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোহলবাগ সম্পর্কে পড়বো। যে প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব আমরা পড়ছিলাম তার মধ্যে আমরা যে তিনজন প্রজ্ঞাবাদী যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো অলরেডি করে এসেছি, তাই তো। তার মধ্যে রয়েছে ব্রুনার রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট এটা। পিয়াজে রয়েছে এবং ভাইগর্স্কি রয়েছে। ঠিক আছে। তো এই তিনটেকে ভালো করে রিভাইজ করবে, আর আজকে কোহলবার্গ হলে মোটামুটি প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো কোহলবার্গের এই যে তত্ত্ব, সেই কোহলবার্গের তত্ত্ব কি কি বলা হয়? নৈতিক বিকাশ, তাই তো। আমরা সবাই জানি এই তত্ত্বটার নাম হচ্ছে নৈতিক বিকাশ বা মরাল ডেভেলপমেন্ট থিওরি, নৈতিক বিকাশের তত্ত্ব। এবার এই নৈতিক বিকাশ কি? আমি আগেও বলেছি, আগের বছর যখন পড়িয়েছিলাম, হয়তো অনেকের মনে থাকতে পারে যে এই যে নৈতিক বিকাশ এই জিনিসটা কি। না, যখন কোনো একজন ব্যক্তি, তার মধ্যে যখন নীতিবোধ জন্ম নেবে, ঠিক আছে, যখন তার মধ্যে নীতিবোধ জন্ম নেবে, নীতিবোধ মানে যে কোন কাজটা করা উচিত, কোন কাজ করা উচিত নয়, কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ, কোনটা করলে তোমার ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সমাজে কোন কাজ করলে তোমাকে মানুষজন ভালো বলবে, কোন কাজ করলে তোমাকে অপমান করবে, খারাপ বলবে, সেই সম্পর্কে যখন একটা শিশুর ধারণা আসে, তখন আমরা বলতে পারি কি যে ওই শিশুর নৈতিক বিকাশ হয়েছে বা ওই শিশুর নৈতিক বিকাশ ঘটেছে। বোঝা গেল? তাহলে নৈতিক বিকাশ সম্পর্কে এবার এই যে কোহলবার্গ তিনি যে গবেষণাটা করেছিলেন সেটা টোটাল এই নৈতিক বিকাশের উপর বা মরাল ডেভেলপমেন্টের উপর। ওকে। এখানে দেখো বলা হচ্ছে যে এই যে কোহলবার্গ তিনি একটা কথা বলেছিলেন যে এই যে শিশুর মধ্যে প্রথমে জ্ঞান তৈরি হয়, প্রথমে কোনো বিষয়ের সাথে জ্ঞান তৈরি হয়, সেই জ্ঞানের সাথে অন্য কোনো একটা বিষয়ের জ্ঞান যখন আসে, দুই বিপরীতমুখী জ্ঞান, এটা ধরো এরকম জ্ঞান, এটা ধরো এরকম জ্ঞান, এই দুই প্রকার জ্ঞানের যখন সংযোগ ঘটে, দুই বিপরীতমুখী জ্ঞানের যখন সংযোগ ঘটে, এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি জ্ঞানমূলক দ্বন্দ্ব। জ্ঞানমূলক দ্বন্দ্ব। জ্ঞানমূলক দ্বন্দ্ব যেমন উদাহরণ হিসাবে বলি, আমরা, তুমি পড়েছো যে এই যে জেডপিডি, জেডপিডির ধারণা কে দিয়েছে? তুমি পড়েছো ভাইগর্স্কি। ঠিক আছে, ভাইগর্স্কি। বেশ। পরবর্তীতে তুমি আবার কোনো একটা বই দেখলে জেডপিডির ধারণা দিলেন ব্রুনার। ওকে, ব্রুনার। এবার দেখো এই ক্ষেত্রে দুটো জ্ঞান, একটা তুমি প্রথমে জ্ঞান অর্জন করেছিলে, জেডপিটির ধারণা দিয়েছে ভাইগর্স্কি, পরবর্তীতে তুমি আবার নতুন একটা জ্ঞান অর্জন করলে যেখানে দেখছো জেডপিটির ধারণা দিয়েছেন ব্রুনার। বোঝা গেল? জেডপিটির ধারণা দিয়েছেন ভাইগর্স্কি এক জায়গায়, এক জায়গায় দেখা যাচ্ছে ব্রুনার। এই যে দুই বিপরীতমুখী জ্ঞান তুমি লক্ষ্য করছো, একটাই ভাইগর্স্কি একটা ব্রুনার, এই দুটো জ্ঞানের ফলে এবার তোমার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে যে অ্যাকচুয়ালি তাহলে এই যে জ্ঞানমূলক এই যে এই দুটো জ্ঞানের মধ্যে কোন জ্ঞানটা ঠিক, ঠিক আছে, এই যে দ্বন্দ্বের তৈরি হবে। এবার তুমি তখন স্যারকে জিজ্ঞেস করলে যে স্যার এটা কোনটা ঠিক হবে, স্যার তখন বললেন যে প্রথম ধারণা দিয়েছিল ব্রুনার এবং পরবর্তীতে ভাইগর্সকে এটা নিয়ে গবেষণা করলো। ওকে। তো এই যে দুটো জ্ঞানের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো যে কোনটা ঠিক, তুমি প্রথম থেকে জানতে এটা যে জেডপিডির ধারণা দিয়েছেন ভাইগর্সকি, পরবর্তীকালে নতুন জ্ঞান অর্জন করলে সেখানে জানলে জেডপিডির ধারণা দিয়েছে ব্রুনার, তাহলে তুমি যেটা আগে থেকে জানতে সেটা ঠিক নাকি নতুন যেটা জানলে সেটা ঠিক, এই দুটোর মধ্যে যে একটা ইতস্তত বোধ তোমার মনের মধ্যে তৈরি হতে থাকলো, সেই জিনিসটাকে বলা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। বোঝা গেল? সেই জিনিসটাকে বলা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। আর কোহলবার্গ তার তত্ত্বে কি বলেছেন যে প্রথমে এই যে বললাম শিশুর মধ্যে জ্ঞান তৈরি হয় এবং সেই জ্ঞানের মধ্যে যখন সংঘাত তৈরি হয় দুই বিপরীত ধর্মী জ্ঞান, সেই ঘটনাটাকে বলা হয় জ্ঞানমূলক দ্বন্দ্ব। এবার এই যে জ্ঞানমূলক দ্বন্দ্ব, সেই জ্ঞানমূলক দ্বন্দ্বে নিরসন ঘটানো হয়। তোমার মধ্যে যেই জ্ঞানমূলক দ্বন্দ্ব তৈরি হয়েছিল জেডপিডি নিয়ে, হ্যাঁ, তো সেই দ্বন্দ্বের নিরসন কিভাবে হলো, অর্থাৎ সেই প্রবলেমটা কিভাবে সলভ হলো, না তুমি স্যারকে জিজ্ঞেস করলে, টিচারকে জিজ্ঞেস করলে এবং তিনি বুঝিয়ে দিলেন এইভাবে তোমার জ্ঞানমূলক দ্বন্দ্বের নিরসন হলো। তো শিশুদের মধ্যে যখন কোনো জ্ঞানমূলক দ্বন্দ্ব তৈরি হয়, সেই জ্ঞানমূলক দ্বন্দ্বের যখন নিরসন হচ্ছে কোনো একটা কারণে, সে সঠিক জ্ঞানটা অর্জন করছে, তার ফলে তার নৈতিক বিকাশ তৈরি হচ্ছে। ঠিক আছে। এখানে তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে দেখা যায় যে আমেরিকার কোনো একটা শিশু, মূলত মনে রাখবে কোহলবার্গ যাদের উপর গবেষণা করেছিলেন পুরোপুরি একদম প্র্যাকটিক্যালি গবেষণা করেছিলেন এবং মূলত তিনি সমস্ত গবেষণায় ছেলে শিশু, ওকে, মেল চাইল্ডের উপর করেছিলেন। ঠিক আছে। তো এটা এই জন্য এটাকে নিয়ে অনেক সমালোচনাও হয়ে থাকে। তো তিনি একটা গবেষণা করে দেখলেন কি,
যে আমেরিকার কোনো একটা শিশু সে নীল রংকে সবুজ রং বলে। ওকে, নীল রং যেটাকে আমরা ব্লু বলি, এই ব্লু রংকে সে সবুজ রং বলে চেনে। ঠিক আছে, দেখা গেল কি যে এই রংটা দেখতে পাচ্ছ, এই রংটাকে সেই শিশুটা কি বলে? সবুজ। এটার নাম সে বলে গ্রিন। ওকে, আর তিনি কি দেখলেন? যে এই যে গ্রিন রং রয়েছে, এই যে গ্রিন রং রয়েছে, এই গ্রিন রংকে ওই শিশু কি বলে? ব্লু বলে। ওকে, এবং এটাই সে শিখে এসছে। সে ছোটবেলা থেকে তাকে এটাই শেখানো হয়েছে যে এই রংটা হচ্ছে ব্লু এবং এই রংটা হচ্ছে গ্রিন, এটাই তাকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে। এবার ওই শিশুটার বয়স হলো 6 বছর। 6 বছর সে এবার যখন স্কুল এজের মধ্যে আসছে, স্কুলের মধ্যে যখন এলো, তখন দেখা গেল যে সে তার বন্ধু বান্ধব বা আদার্স টিচার্সের কাছে দেখতে পাচ্ছে যে তারা এই রংটাকে বলছে গ্রিন, এই রংটাকে বলছে কি? গ্রিন, এবং এই রংটাকে তারা বলছে ব্লু। ওকে, তো এই পর্যায়ে তার মধ্যে কি তৈরি হবে? এই পর্যায়ে তার মধ্যে তৈরি হবে জ্ঞানমূলক দ্বন্দ্ব। ঠিক আছে, জ্ঞানমূলক দ্বন্দ্ব। অর্থাৎ সে বলবে যে আমি তাহলে এতদিন যেটা শিখে এসেছি সেটা ঠিক, নাকি বর্তমানে এই যে শিখলাম এটা গ্রিন এটা ব্লু এটা ঠিক। তো এটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। এই জ্ঞানমূলক দ্বন্দ্ব থেকে মনে রাখবে নৈতিক বিকাশের উৎপন্ন হয়, নৈতিক বিকাশ তৈরি হয় জ্ঞানমূলক দ্বন্দ্ব থেকে। এই লাইনটা থেকে প্রশ্ন হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে জ্ঞানমূলক দ্বন্দ্ব রয়েছে, তো এই দ্বন্দ্বর যখন নিরসন ঘটবে, অর্থাৎ হতে পারে সে কোনো টিচারের সাহায্য নিয়ে বা হতে পারে কোনো স্টুডেন্টের সাহায্য নিয়ে, যখন সে জ্ঞানমূলক দ্বন্দ্বটার নিরসন ঘটাতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি ঠিক, সে যেটা জানতো সেটা ঠিক নাকি টিচার যেটা এখন শেখাচ্ছে সেটা ঠিক, তার ফলে তার তৈরি হবে নৈতিক বিকাশ। ব্যাস এইটুকু মোটামুটি ক্লিয়ার হলো কিনা বলো? জ্ঞানমূলক দ্বন্দ্বের ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলবে? রবীন্দ্রনাথ, হেদুনেসা, সুমিতা, সৌভিক, অপূর্ব, পাপিয়া, অভিজিৎ বলবে। কোনো সমস্যা? ওকে, আচ্ছা বাকিদের কোনো সমস্যা থাকলে বলবে। বেশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব যখন আমরা বুঝতে পারলাম, এবার খুব সহজে আমরা নৈতিক বিকাশ পুরোটা খুব সহজে বুঝতে পারবো। দেখো, তো এখানে জাস্ট কোহলবাগ সম্পর্কে বলা রয়েছে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট নয়। তো তিনি যে এই যে নৈতিক দ্বন্দ্বর কথাটা রয়েছে না, এটাই অ্যাকচুয়ালি আমাদের জ্ঞানমূলক দ্বন্দ্ব, এটাই জ্ঞানমূলক দ্বন্দ্ব। ওকে, তো তিনিও অবশ্যই প্রজ্ঞামূলক মনোবিদদের মধ্যেই একরকমের ছিলেন, যিনি নৈতিকতার উপর গবেষণা করেছিলেন। ওকে, দেখো যেমন এখানে দুটো উদাহরণ দেওয়া যেতে পারে কি, যে তিনি যখন জিজ্ঞাসা করা হলো যে চুরি করা অন্যায় জানা সত্ত্বেও কেউ যদি অপরকে বাঁচানোর জন্য চুরি করে তাহলে সে কি অন্যায় করবে? অর্থাৎ দেখো, এমন একটা কোয়েশ্চেন এখানে করা হচ্ছে কোনো শিশুকে, যে মানে আলাদা আলাদা চাইল্ড তাদের দৃষ্টিকোণ থেকে আলাদা আলাদা উত্তর দিতে পারবে। ঠিক আছে, কেউ যদি আইন শৃঙ্খলা পরায়ণ হয় তাহলে সে বলবে যে না, এটা সে ঠিক কাজ করেনি। কারণ কি? সে যদিও চুরিটা ভালো কাজের জন্য করেছে, হ্যাঁ রবিনহুডের মতো, তবুও সে কিন্তু অন্যায় করেছে, আইন বিরুদ্ধ কাজ করেছে। যে যে মতাদর্শে আমাদের বিচারালয় চলে, তাই না? তুমি যদি ধরো একটা কোনো বিশাল বড় লোকের বাড়িতে চুরি করলে এবং তার ধন সম্পত্তি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিলে, তুমি করলে ভালো কাজ, কিন্তু আইনের চোখে তুমি অপরাধী এবং তোমার শাস্তি হবে, তাই তো? তো সেটা একটা দৃষ্টিভঙ্গি। আবার অন্য একটা দৃষ্টিভঙ্গি কি হতে পারে, যে তুমি চুরি করেছো, ঠিক আছে এটা খারাপ কাজ, কিন্তু সেই চুরি করা অর্থ সম্পদ গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিয়েছো, সেটা ভালো কাজ, সেই কারণে তুমি ভালো কাজ করেছো। তো দেখা যাচ্ছে এই ধরনের প্রশ্ন করার পর 10 জন শিশু এটাকে সাপোর্ট করছে, সমর্থন করছে, বলছে হ্যাঁ ভালো কাজ করেছে। 5 জন শিশু দেখা যাচ্ছে কি, যে তারা বলছে যে না, এটা মোটেও সে ভালো কাজ করেনি, আইন বিরুদ্ধ কাজ করেছে। তো এই প্রশ্নগুলো থেকে এক কোহলবার্গের মনে একটা সন্দেহ তৈরি হলো যে অ্যাকচুয়ালি কেন শিশুরা এরকম করছে। কেউ এরকম বলছে, কেউ এরকম বলছে, এর পিছনে নিশ্চয়ই কারণ আছে। তার পিছনে আসছে তাদের নৈতিক বিকাশ। যে শিশুটার নৈতিক বিকাশ, যেমন কোনো শিশুর নৈতিকতার মধ্যে যদি আইন শৃঙ্খলা পরায়ণতা বেশি থাকে, তাহলে সে বলবে কি চুরি করা অন্যায়, সে অন্যায় কাজ করেছে। এটা কারোর মধ্যে যদি নৈতিকতা মানবতার ভাগ বেশি থাকে, তারা কি বলবে? এই 10 জনের মতো তারা বলবে না, সে চুরি করেছে এটা ঠিক, কিন্তু সে চুরি করেছে অপরকে সাহায্য করার জন্য, অপরকে বাঁচানোর জন্য, তাই সে অবশ্যই ভালো কাজ করেছে। বোঝা গেল? তো এইটা আমাদের নৈতিকতার উপর ডিপেন্ড করছে, আমাদের ব্যক্তিত্ব, কে কেমন ব্যক্তিত্বের মানুষ হবে। দেখো, আচ্ছা এই ক্ষেত্রে তিনি কি ডিলেমার কথা বলেছেন, একটা ওয়ার্ড পাবে ডিলেমা। এই ডিলেমা কি? ডিলেমা কথার অর্থ কি? ডিলেমা কথার বাংলা অর্থ বলতে গেলে এটাকে বোঝানো হয় কি, ডিলেমা বলতে বোঝায় উভয় সংকট। ওকে, উভয় সংকট, উভয় সংকট অর্থাৎ কি? এটা ধরো তুমি জঙ্গলে এগিয়ে যাচ্ছ, এখানে ধরো একটা স্নেক আছে, একটা সাপ আছে তোমার দিকে, এরকম ভাবে সাপ আছে, আর পিছনের দিকে ধরো একটা টাইগার আসছে।
ঠিক আছে, বাঘ আছে, অর্থাৎ তোমার সামনেও বিপদ, তোমার পিছনেও বিপদ, তুমি সামনে এগিয়ে গেলেও বিপদে পড়বে, পিছনে এগিয়ে গেলেও বিপদে পড়বে। এই অবস্থাকে ইংরেজিতে ডিলেমা বলা হয় বা উভয় সংকট বলা হয়। ঠিক আছে, এই ডিলেমা জাতীয় প্রশ্নগুলো কিন্তু কোহলবাগ তার বিভিন্ন ছোট ছোট 16 বছর 13 বছর বয়সী বাচ্চাদেরকে করেছিল। ওকে, এবার দেখো এখানে তিনি 3 প্রকারের ডিলেমার কথা বলেছিলেন। কি কি ডিলেমা? দেখো এখানে তিনি 3 প্রকার ডিলেমার কথা বলেছিলেন। একটা ছিল মরাল ডিলেমা, একটা ছিল হেন্স ডিলেমা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সিটেটে অনেকবার এসেছে, আর একটা হচ্ছে ডক্টরস ডিলেমা। এই তিনটে কি? মরাল ডিলেমা অর্থাৎ হচ্ছে, এটাকে বাংলায় বলি আমরা যেটা, সেটা হচ্ছে নৈতিক দ্বন্দ্ব। নৈতিক দ্বন্দ্ব, ওই যে উপরের যে উদাহরণটা পড়লে, যে চুরি করা অন্যায় জেনেও একজন দেখা যাচ্ছে সে অন্য কোনো কাউকে সাহায্য করার জন্য চুরি করেছে, তাহলে সেটা কি? এই যে নৈতিকতার মধ্যে একটা দেখো তোমার মনে টানাপোড়েন ফেলে দিচ্ছে, যে তুমি ফিক্স একটা উত্তরে আসতে পারছো না, তোমার একবার মনে হচ্ছে সে ভালো কাজ করেছে, একবার মনে হচ্ছে না না সে খারাপ কাজ করেছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে মরাল ডিলেমা। হেন্স ডিলেমা কি? আমি বলেছিলাম যে হেন্স ডিলেমার কথাটা এসছে হেন্স নামক একজন ব্যক্তির নাম থেকে। সে কি, তার স্ত্রী একবার খুব বেশি অসুস্থ ছিল এবং সে ওষুধ কিনতে গেছিল, তার কাছে ওষুধ কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে পয়সা ছিল না। তো সেই ক্ষেত্রে কি হয়, এবং সে দেখে যে সে যদি ফিরে আসে ওষুধ না নিয়ে, তাহলে তার স্ত্রী সঙ্গে সঙ্গে মারা যাবে, সময় খুব কম রয়েছে, আর ওষুধ কেনার মতো তার কাছে পয়সা বেশি না থাকায় ওষুধের যে দোকানদার রয়েছে সেটাকে ওষুধটা দিচ্ছে না। তো সে উভয় সংকটে পড়েছে, তার সামনেও বিপদ পিছনেও বিপদ। তো সেই কারণে কি করেছে, সে অপেক্ষা করেছে এবং দোকান বন্ধ হওয়ার পর দোকান ভাঙচুর করে ওষুধ চুরি করে নিয়ে এসে তার স্ত্রীর জীবন বাঁচিয়েছে। তো এই যে উদাহরণটা, এই গল্প থেকে কোহলবাগ হেন্স ডিলেমার ধারণা দিয়েছেন। ব্যক্তিটার নাম ছিল হেন্স। ওকে, তো সেই ক্ষেত্রে সে ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে, এইটা যখন শিশুদের জিজ্ঞাসা করা হয়, ঠিক একই রকম ভাবে কয়েকজন বলে, এই যে 72 জন শিশুকে তারা, কোহলবাগ 72 জন শিশুর উপর গবেষণা করেছিল, ঠিক আছে, যাদের বয়স ছিল 10 থেকে 16 বছরের মধ্যে 72 জন শিশু, মনে রাখবে। তো এই 72 জন শিশুর মধ্যে বেশিরভাগ বলে যে সে ভালো কাজ করেছে, সে উচিত কাজ করেছে, কিন্তু অল্প বিস্তর শিশু এটা বলে যে সে ভালো কাজ করেনি। ঠিক আছে, এখান থেকে তাদের ব্যক্তিত্ব যে নৈতিকতা দ্বারা প্রভাবিত, সেই সিদ্ধান্তে আমাদের কোহলবাগ আসেন। ডক্টরস ডিলেমা কি? এমন এমন কখনো সময় আসে যখন ডাক্তাররা বোঝে যে কোনো একটা রুগী, তার চিকিৎসা করতে ধরো দেখা যাচ্ছে 10 লক্ষ টাকা খরচ, 10 লক্ষ টাকা খরচ, তার যে পরিবারের লোক তারা খুবই গরিব, তবে ধার দেনা করে জমি বিচে সুদ নিয়ে, ধার নিয়ে, লোন নিয়ে 10 লক্ষ টাকা হয়তো জোগাড় করতে পারবে, কিন্তু এই 10 লক্ষ টাকা চিকিৎসার পরেও হয়তো 1 বা 2 বছর পরে রুগীটা মারা যাবে। ঠিক আছে, তো হয়তো তার দেখা যাচ্ছে 89 বছর বয়স সেই রুগীর। তো সেই ক্ষেত্রে ডক্টরস ডিলেমা কাজ করে, অর্থাৎ ডক্টরদের মধ্যে এই ধরনের ডিলেমা দেখা যায় যে সে কি করবে, সে তার রুগীর যে পরিবার তাদেরকে এই 10 লক্ষ টাকা খরচ করার জন্য বলবে, নাকি রুগীটাকে 1-2 বছর আগে পরে মরতে না দিয়ে এখনই মরতে দেবে। ঠিক আছে, তো এই এই যে একটা উভয় সংকট, একটা কি বলবো, যে দ্বিমত মনের মধ্যে কাজ করে, এটাকে ডক্টরস ডিলেমা বলা হয়। তো এই ডিলেমা, 3 প্রকারের ডিলেমার কথা কিন্তু কোহলবাগ ধারণা করেছেন। একটা হচ্ছে মরাল ডিলেমা, একটা হচ্ছে হেন্স ডিলেমা, একটা হচ্ছে ডক্টর ডিলেমা। ওকে, দেখো মনে রাখতে হবে কোহলবাগ 10 থেকে 16 বছর বয়সে 72 জন ছেলেকে নিয়ে তার নৈতিক বিকাশের উপর গবেষণা করেছেন। ভালো করে দেখবে, ছেলে, মনে রাখবে কোহলবাগ কোনো রকম মেয়েকে কিন্তু তার গবেষণার মধ্যে অন্তর্ভুক্ত করেননি, যে কারণে তার এই যে তত্ত্ব সেটা 100% সমর্থিত নয় বা 100% সত্য নয়। কারণ নৈতিক নৈতিক বিকাশের দিকে দেখতে গেলে একটা ছেলের নৈতিক বিকাশের সাথে একটা মেয়ের নৈতিক বিকাশ কিন্তু পার্থক্য দেখা যায়। ছেলেদের যে নৈতিকতা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় তাদের মধ্যে আবেগের ভাগ কম থাকে এবং ধ্বংসাত্মক ভাব বেশি থাকে, মেয়েদের মধ্যে আবেগ বেশি থাকে, ধ্বংসাত্মক ভাব কম থাকে। ঠিক আছে, দেখো তো তিনি ছেলেকে নিয়ে কিন্তু গবেষণা করেছিলেন, 72 জন ছেলেকে নিয়ে নৈতিক বিকাশের উপর গবেষণা করেছিলেন, এবং তিনি শুধুমাত্র ছেলেদেরকেই তার গবেষণার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন, অনুরূপ মেয়েদেরকে তার গবেষণার অংশ করেননি। সেই জন্য অনেক ক্ষেত্রে তার এই দ্বন্দ্ব সমালোচিত হয়েছে। অর্থাৎ সেই জন্য একাধিক পেস্তালসির মতো একাধিক যে মনোবিদ তারা কিন্তু এটাকে অসমর্থন করেছেন এবং বলেছেন যে যেহেতু তিনি মেয়েদেরকে নিয়ে গবেষণা করেননি, সেই হেতু কিন্তু এটা তার যে তত্ত্ব সেটা সম্পূর্ণ ঠিক এই বলে স্বীকার করেননি। ঠিক আছে, দেখো দেখেন 3 বছর অন্তর শিশুদের যুক্তির পরিবর্তন ঘটে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের ধরো কোনো একজন শিশু, তাকে জিজ্ঞাসা করলো, ওই যে হেন্স ডিলেমার গল্পটা বললো
যে সে ওই যে হেন্স সে ওষুধ চুরি করে ভালো কাজ করেছিল নাকি খারাপ কাজ। তার যখন বয়স দেখা যাচ্ছে 3 বছরের বাচ্চা, তখন সে বলছে না সে অপরাধ করেছিল, খারাপ কাজ করেছিল, ঠিক আছে, ব্যাড। ওকে, এবার সেই বাচ্চাটায় যখন আরেকটু বড় হচ্ছে, তার বয়স যখন 6 বছর হচ্ছে, তখন সে আরেকটু বুঝতে শিখছে এবং তখন বলছে যে সে ভালো কাজ করেছিল, তার কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে ওষুধ চুরি করেছিল, সে ভালো কাজ করেছিল। ওকে, অর্থাৎ দেখা যাচ্ছে এই যে নৈতিকতা, সেটা কিন্তু সবসময় স্থির অবস্থায় থাকছে না একটা শিশুর মধ্যে। ওকে, 3 বছর অন্তর অন্তর দেখা যাচ্ছে গড়ে প্রতিটা শিশুর কিন্তু যুক্তি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ওই 72 জন শিশু যাদের বয়স 10 বছর ছিল, তারা প্রশ্নের উত্তর যা যা দিয়েছিল, 13 বছর বয়সে বেশিরভাগ শিশু আবার উল্টো গান তখন গাইতে শুরু করলো। ওকে, কেউ যখন তাকে ভালো বলেছিল তারা খারাপ বলছে, কেউ খারাপ বললে তখন ভালো বলছে। তো এই ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নেন যে আমাদের যে নৈতিক বিকাশ সেটা হতে শুরু করে ঠিকই, কিন্তু সবসময় একইভাবে ঘটে না এবং সম্পূর্ণ নৈতিক বিকাশ কখনো ঘটে না। মনে রাখবে একটা জিনিস, যত প্রকারের বিকাশ রয়েছে, তোমরা নিশ্চয়ই এটা জানো যে বিকাশ বিভিন্ন প্রকারের হয়। আমরা বৃদ্ধি বিকাশ চ্যাপ্টারে পড়েছি, যেমন দৈহিক বিকাশ, শারীরিক বিকাশ যেটা সেটাই দৈহিক বিকাশ, এছাড়া সামাজিক বিকাস, প্রাক্ষবিক বিকাশ, তাই তো। তো সেক্ষেত্রে মনে রাখবে এই যে নৈতিক বিকাশ, এই বিকাশটা সর্বশেষে কিন্তু শুরু হয়, ঠিক আছে, এবং এটা চলে কতদিন, মৃত্যু পর্যন্ত চলে। ওকে, সবার শেষে যে বিকাশ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সব থেকে তোমরা ড্রাগন ফ্রুটের গাছ দেখেছো, ড্রাগন ফ্রুটের যে গাছ সেটা দেখবি খুব মানে স্লথ দেখবে বৃদ্ধি হয় তার। একটা আম গাছ লাগাবে, একদম 1 বছরের মধ্যে অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু ড্রাগন ফ্রুট লাগালে দেখবে 2 বছর 5 বছর পরেও হয়তো 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি লম্বা হয়েছে। হ্যাঁ, তো সেই ড্রাগন ফ্রুটের গাছের মতোই নৈতিক বিকাশ আমাদের মধ্যে ধীরে 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 কিন্তু বিকাশ প্রাপ্ত হয়, ঠিক আছে। এটা শুরু হয় দেরিতে এবং এটা কিন্তু অন্যান্য বিকাশের তুলনায় খুব ধীরে ডেভেলপ হয়। ওকে, নৈতিকতার জ্ঞান একটা শিশুর মধ্যে খুব ধীরে ধীরে আসে। দেখো, কোহলবার্গের মত অনুযায়ী নৈতিক বিকাশের 3টি প্রধান উপাদান, একটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, একটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, আর একটা হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। জ্ঞানমূলক বিকাশ কি, যখন তার কোনো একটা বস্তুর প্রতি জ্ঞান হলো, সে রাস্তাতে একটা কুকুর দেখেছে, কুকুরটা সম্পর্কে তার জ্ঞান হয়েছে যে এটার নাম ছাগল, ঠিক আছে, কোনো একটা ভুল জ্ঞান সে অ্যাকোয়ার করেছে, হয়তো কেউ বলেছে যে এটা হচ্ছে একটা ছাগল, তো সে কুকুরকে ছাগল বলে জেনেছে এবং ছাগল বলেই জেনে আসছে আজীবন। এবার তার বয়স 10 বছর হয়েছে, সে স্কুলে গিয়েছে, তখন সে দেখছে যে তার বন্ধুরা ওই ছাগলটাকে কুকুর বলে ডাকছে, তখন শুরু হলো তার মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্ব। তাহলে জ্ঞানমূলক বিকাশ কি, ওই যে কুকুরটাকে তার মধ্যে ছাগল নামক জ্ঞান তৈরি হলো, সেটা হচ্ছে তার জ্ঞানমূলক বিকাশ ঘটলো। পরবর্তীতে দেখছে তার বন্ধুরা, তার মা বাবার যে বন্ধু বান্ধব রয়েছে, স্কুলের টিচার, মিস্ট্রেস, তারা সবাই ওই যেটাকে সে ছাগল বলতো তাকে কুকুর বলছে। তো তখন সে জিজ্ঞেস করলো যে এটা কুকুর না ছাগল, তখন সবাই বললো এটা কুকুর, ছাগল কেন হতে যাবে, সবাই হাসাহাসি করছে তার উপর। সেই টাইমে ওই বাচ্চাটার উপর তৈরি হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। ওকে, আর এই জ্ঞানমূলক দ্বন্দ্ব থেকে আসে ভূমিকা গ্রহণ করার ক্ষমতা, অর্থাৎ সে কি করবে এই টাইমে, এই যে একটা দ্বন্দ্বের মধ্যে পড়েছে, এই টাইমে এসে সে এবার কি করবে, সে ওই কুকুরটাকে মানে সে যেটাকে ছাগল বলে জানতো সেটাকে ছাগল বলেই জানবে, নাকি সে তার যে জানা সেটাকে সংশোধন করে নেবে এবং যেটাকে ছাগল বলে জানতো সেটাকে সে এখন থেকে কুকুর বলে ডাকবে। কোন ভূমিকাটা সে গ্রহণ করছে সেটার উপর নির্ধারণ করছে তার সঠিক নৈতিক বিকাশ ঘটছে কিনা। ওকে, তো এই 3টে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নৈতিক বিকাশ ঘটে। মনে রাখবে সবার প্রথম হচ্ছে জ্ঞানমূলক বিকাশ ঘটে একটা শিশুর মধ্যে, এটা হচ্ছে 1 নম্বর প্রক্রিয়া। জ্ঞানমূলক বিকাশ থেকে 2 বিপরীতধর্মী জ্ঞান থেকে তৈরি হয় জ্ঞানমূলক দ্বন্দ্ব, এটা 2 নম্বর প্রক্রিয়া। এবং 3 নম্বর প্রক্রিয়া হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। বোঝা গেল, 3 নম্বর প্রক্রিয়া হচ্ছে কি, ভূমিকা গ্রহণের ক্ষমতা। বোঝা গেল, তাহলে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা। তো এই 3 প্রকারের বিকাশ কিন্তু এখানে ঘটছে। এই 3টি উপাদান পরস্পর নির্ভরশীল। আচ্ছা, কোনো সমস্যা এত দূর অব্দি বুঝতে তোমাদের কোনো সমস্যা? কোহলবার্গটা একটু ভালো করে বুঝবে, বলো কোনো সমস্যা আছে? কারণ যেটা শিশু প্রথমে দেখে চিনতে সেটা জ্ঞানমূলক বিকাশ। ওকে, শিল্পা, বাকিদের কোনো সমস্যা? মোরাল ডিলেমা একটু উদাহরণটা দেন, মোরাল জানা ডিলেমার দরকার। উদাহরণ, আচ্ছা দিচ্ছি। মোরাল ডিলেমার সেকেন্ড উদাহরণ, ডিলেমাটা হ্যাঁ কোনটা সৌভিক? সেকেন্ডটা মোরাল আর ডক্টরের সেকেন্ড ডিলেমা, মাঝটা। আচ্ছা বলছি, হেন্স ডিলেমা। আচ্ছা দেখো, প্রথম আসি মরাল ডিলেমা। যেটা মরাল কথার অর্থ হচ্ছে নৈতিক দ্বন্দ্ব। নৈতিক বা নীতি এই জিনিসটা কি,
যে কোনো কাজটা তোমার করা ঠিক না বেঠিক সেটা। ধরো ওয়াসিমের সাথে আমাদের সৌভিকের খুব ঝগড়া হয়ে গেল, খুব ঝগড়া হলো, এবং ওয়াসিম ঠিক করছে যে রাগের মাথায় সৌভিকের মাথাতে ডান্ডাতে করে বাড়ি মেরে সৌভিকের মাথাটা ফাটিয়ে দেবে, ঠিক আছে, একদম রাগের মাথায়। পরবর্তীতে তখনই আবার ওয়াসিমের মাথায় একটা বুদ্ধি আসছে, বা একটা মানে কি বলবো চিন্তা ভাবনা কাজ করছে, যে না যতই হোক সৌভিক তো আমার বন্ধু, একসাথে আমরা পড়াশুনো করি, হ্যাঁ, তো এই সামান্য একটা ঝগড়ার জন্য আমি যদি সৌভিককে মেরে মাথা ফাটিয়ে দিই, এটা কি ঠিক হবে? ঠিক আছে, অর্থাৎ তার দেখো রাগের মাথাতে তখনই মনে হচ্ছে মেরে সৌভিকের মাথা ফাটিয়ে দেবে ওয়াসিম, আবার তখনই মনে হচ্ছে না সৌভিক আমার খুব ভালো বন্ধু, তাকে কেন মারবো, তাই না? তো এই যে দুটো জিনিসের মানে মধ্যে এখানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বলো। মানে এখানে নৈতিক নৈতিক দ্বন্দ্বটা এখানে কাজ করছে, নৈতিক বিকাশ নৈতিক মানে দ্বন্দ্বটা দ্বন্দ্বটা কাজ কাজ করছে, করছে। অর্থাৎ তোমার মনে সবসময় এক জায়গায় খুঁত থাকছে যে যে জিনিসটা আমি করছি বা যে জিনিসটা আমি করব ভাবছি সেটা ঠিক না ভুল, সেটা আমি করলে সবাই আমাকে ভালো বলবে না খারাপ বলবে, ঠিক আছে, সেই জিনিসগুলো মোরাল তো ডিলেমার স্যার মধ্যে এটা পড়ছে। এটা তো তিনটে ডিলেমার মধ্যেই পড়ে স্যার, তিনটে মানে ডিলেমার মধ্যেই পড়ছে, হিংসা। কিন্তু দেখো ডক্টরস ডিলেমাটা দেখা যায় ডক্টরের মধ্যে, আর হেন্স ডিলেমা হেন্স নামক ব্যক্তির দ্বারা এসেছে, সেই জন্য তার নামকরণ একই। ডিলেমা অ্যাকচুয়ালি সেই একই জিনিস তিনটে ক্ষেত্রেই, বোঝা গেল? তিনটে ক্ষেত্রে সেই ওকে একই ওকে। জিনিস। হ্যাঁ, আর সৌভিক যেটা বলছিলে হেন্স ডিলেমা কি না, এর পিছনে একটা গল্প রয়েছে। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে হেন্স ডিলেমার এই যে গল্পটা উল্লেখ করে দিয়েছিল সিটেতে এক বছর, খুব শর্টকাটে দুটো লাইন, এবং সেখান থেকে জিজ্ঞেস করেছিল এখান থেকে কোন ডিলেমা এসছে এই গল্প থেকে, মানে কোন ডিলেমার ধারণা পায়। তো মনে রাখবে হেন্স নামক একজন আমাদের ব্রিটিশ লোক ছিলেন, নাগরিক ছিলেন। তিনি কি তার স্ত্রী একসময় খুব অসুস্থ ছিলেন, হসপিটালাইজ ছিলেন, সেই টাইমে ডক্টররা বলে যে একটা ইঞ্জেকশন আনার জন্য, যে ইঞ্জেকশনটার দাম যত টাকা, ধরো 1000 টাকা দাম, তো তার কাছে 1000 টাকা নেই, 800 টাকা আছে, 200 টাকা কম, কিন্তু বলা হয় 1 ঘন্টার মধ্যে যদি ইঞ্জেকশন না নিয়ে আসে তাহলে তার স্ত্রী আর বাঁচবে না। তো সে ওষুধের দোকান পর্যন্ত যেতে 40 মিনিট সময় লাগে, বা ধরো 30 মিনিট সময় লাগলো, আর 30 মিনিট সে আসবে। হ্যাঁ, তো সেখানে গিয়ে দেখে তার কাছে আর পয়সাও নেই, কিন্তু ইঞ্জেকশনটা দিচ্ছে না কারণ আরো 200 টাকা লাগবে বেশি। তো সেই ক্ষেত্রে সে কি ইঞ্জেকশন করে? নিতেই হবে না। হ্যাঁ, ইঞ্জেকশন তাকে নিতেই হবে। তো সেই ক্ষেত্রে সে কি কাজ করে? সেই ক্ষেত্রে সে যে ওষুধের যে দোকানদার তাকে মারধর করে, তার দোকান ভাঙচুর করে, এবং জোরপূর্বক টাকা না দিয়েই ইঞ্জেকশনটা চুরি করে দৌড়ে নিয়ে চলে যায় তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য, এবং তার স্ত্রী বেঁচে যায়। এই প্রশ্নটা কোহলবাগ করেছিল এই গল্পটা বলে, যে তাহলে এই যে হেন্স নামক ভদ্রলোক, সে এটা ঠিক কাজ করলো নাকি ভুল কাজ করলো? দেখা যায় 72 জনের মধ্যে কেউ বলছে ঠিক, কেউ বলছে ভুল। তবে ছোট বয়সে কিন্তু সবাই ভুলটা করেছিল, কারণ আমরা জানি কি, যে যখন বাচ্চারা ছোট থাকে, হ্যাঁ, যত বয়স কম থাকে, তারা নীতিবোধের থেকে আইন কানুনকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, তো সবাই বলেছিল না হেন্স এই মারধর করে বা দোকানে ভাঙচুর করে এটা ভুল কাজ করেছে। কিন্তু দেখা যায় 3 বছর পর তারা যখন আর একটু ম্যাচিওর হয়, তাদের বেশিরভাগ জনের মত পাল্টে যায়। যেহেতু হেন্স নামক একজন ব্যক্তির সাথে এই ডিলেমার গল্পটা সম্পর্কযুক্ত, তাই এই ডিলেমাকে হেন্স ডিলেমা নামে পরিচিত। ঠিক আছে, বলো কোনো সমস্যা আছে? না, ক্লিয়ার। ওকে, বেশ, পরবর্তীতে আসি। দেখো এই যে ব্যাপারটা এলাম আমরা, অর্থাৎ কোনো একটা ব্যক্তির মধ্যে, এই ধরো তোমার মধ্যেই যে নৈতিক বিকাশ মনে রাখবে কারোর মধ্যে ঘটে যায় এমন না, অর্থাৎ কখনো এটা কমপ্লিট হয় না, ঠিক আছে, কমপ্লিট হয় না, এটা সবসময় কন্টিনিউইং থাকে। অর্থাৎ নৈতিক বিকাশ তোমার জীবনে শুরু হয়েছে দেরিতে ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘটেই চলেছে সব সময়তে, কিন্তু নীতিবোধ তুমি শিখে চলেছো, ভদ্রতা, কোনটা করা উচিত অনুচিত, এগুলো আমরা সারা জীবন শিখি, কখনো সম্পূর্ণ হয়ে যায় না শেখাটা, বিকাশের মতোই। ওকে, তো এই যে নৈতিক বিকাশ অ্যাকচুয়ালি আসে কি থেকে? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব তৈরি হয়, সেই দ্বন্দ্বর একটা সাম্য আনার চেষ্টা করি আমরা। ওকে, এই যে কোনো একটা দ্বন্দ্ব উভয় সংকটে পড়লে সেখানে কি করব, একটা সাম্য আনার চেষ্টা করি, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে আমরা যাই। ঠিক আছে, সেখান থেকে ভূমিকা গ্রহণ, মনে রাখবে জ্ঞানমূলক বিকাশ এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা, এই দুটো মেন রোল প্লে করে। এই 1 এবং 2 নম্বর, এরা দুজন তৈরি করে জ্ঞানমূলক দ্বন্দ্ব। জ্ঞানমূলক দ্বন্দ্ব থেকে যে সাম্য বা জ্ঞানমূলক দ্বন্দ্ব নিরসন ঘটানোর ফলে নৈতিক বিকাশ তৈরি হয়। তো এই তিনটে টার্ম মনে রাখবে, একটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, দ্বিতীয় হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। এই জ্ঞানমূলক বিকাশ এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা থেকে নৈতিক বিকাশ উৎপন্ন হয়। ওকে, বেশ, এবার দেখো কোহলবার্গের যে নৈতিক বিকাশের পর্যায় বা স্টেজ রয়েছে। তো কোহলবার্গ নৈতিক বিকাশের কটা পর্যায়ের কথা বলেছে? 3টে। কি কি? দেখো, প্রাক প্রথাগত, প্রথাগত এবং উত্তর প্রথাগত। ওকে, ইংরেজি নাম বললে মনে রাখলে কি হবে? প্রি কনভেনশনাল স্টেজ, কনভেনশনাল স্টেজ এবং পোস্ট কনভেনশনাল স্টেজ।
দেখো অনেক সময় বাংলার ক্ষেত্রে এই যে পর্যায় এবং স্তর এর মধ্যে গোলমাল হয়, তো তোমরা এই যে ইংরেজি নামটা মনে রাখবে, তাহলে গোলমাল হবে না। ওকে, আচ্ছা সময়সীমা কত? প্রাক প্রথাগত যে পর্যায় রয়েছে সেটা 4 থেকে 10, কনভেনশনাল স্টেজ 10 থেকে 13, এবং তারপরে হচ্ছে 13 থেকে বেশি। কখনো কখনো এখানে কোনো কোনো বই তোমরা বয়ঃসন্ধি পর্যন্ত পাবে, কিন্তু বয়ঃসন্ধি কালে আমাদের এটা হয় না, এটা একদম মৃত্যু পর্যন্ত চলে, এটা মনে রাখবে। ওকে, মৃত্যু পর্যন্ত চলে, বয়ঃসন্ধিতে করবে না, এটা ভুল থাকে কিছু কিছু বইয়ে। আচ্ছা দেখো প্রাক প্রথাগত পর্যায়, তো প্রথম আসছি আমরা আমাদের যে প্রথম স্টেজ রয়েছে সেটার বৈশিষ্ট্য। তো এর সময়সীমা হচ্ছে 4 থেকে 10 বছর বয়স, অর্থাৎ দেখা যাচ্ছে কি ক্লাস তোমার মানে কি বলবো যে 1-এ ভর্তি হওয়ার আগে যখন একদম 4 বছর বয়স থাকছে, সেখান থেকে ক্লাস 4 বা ক্লাস 5 পর্যন্ত এই সময়কার শিশুদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই সময় শিশুদের মধ্যে শাস্তি এড়ানোর একটা প্রবণতা দেখা যায়, অর্থাৎ সে জানে না যে কোনো একটা কাজ করা ভালো না খারাপ, এই জিনিসটা ধারণাটা তাদের মধ্যে আসে না। ধরো উদাহরণ হিসাবে বলছি যে একজন শিশু, ধরো রহিম নামক একজন শিশু, সে কি করছে, সে দেখলো একদম তার বয়স হচ্ছে 5 বছর, সে দেখলো যে তার বাবা সিগারেট পান করছেন, ঠিক আছে, সিগারেট পান করছেন, সে দেখলো এবং দেখার মাধ্যমে তার মাকে গিয়ে দেখালো একটা সিগারেট নিয়ে, সেও ওরকম ভাবে পান করে দেখালো যে দেখো আমিও বাবার মতো সিগারেট পান করছি। ওকে, এর ফলে কি হলো, তুমি যদি রহিমের মা হতে কি করতে, পেটাতে। তো রহিমের মাও পিটিয়ে দিল তাকে, এবং মারলো, বকলো, অপমান করলো। তার বাবা যখন এলো, তার বাবাকে বললো, তার বাবাও তাকে মারলো, পিটলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই যে রহিম যে কাজটা করেছে, ভালো করে বুঝবে, এই বয়সে অর্থাৎ 5 বছর বয়সে রহিম যে কাজটা করেছে, সে সিগারেট পান করেছে কিভাবে, তার বাবাকে অনুকরণ করে। সে জানে না যে সে যে কাজটা করেছে সেটা ভুল না ঠিক। দেখো তোমাকে এখন আমি যদি বলি যে সিগারেট পান করা ভালো না খারাপ, চোখ বুজে বলবে খারাপ, তাই তো? কারণ তোমার মধ্যে সেই ধারণাটা আছে, কিন্তু একটা শিশুর মধ্যে থাকে না। সে কোনো কাজ ভালো না খারাপ, ঠিক না ভুল, এটা কিভাবে আইডেন্টিফাই করে? সে দেখছে যে কাজ করার ফলে মা মারছে, বকছে, বাবা মারছে, বকছে, শাস্তি দিচ্ছে, সেই কাজগুলোকে সে খারাপের তালিকায় ফেলে, এবং যে কাজগুলো করার ফলে মা বাবা এবং আদার্স লোকজন তাকে প্রশংসা করছে, হ্যাঁ আদর করছে, সেই কাজগুলোকে সে ভালোর তালিকায় ফেলে। বোঝা গেল? অর্থাৎ কোনো কাজ খারাপ না ভালো এই বিষয়ের কোনো নৈতিক জ্ঞান এই পর্যায়ে শিশুদের মধ্যে আসে না। কেবলমাত্র কোন কাজে শাস্তি পাচ্ছে এবং কোন কাজে প্রশংসা পাচ্ছে, সেই দুটো জিনিসের উপর নির্ভর করে রহিমের মধ্যে ধারণা হয় যে সিগারেট খাওয়া কাজটা খারাপ, এবং ভালো করে অঙ্কগুলো সঠিকভাবে উত্তর করা এই কাজটা ভালো, ঠিক আছে। সে যে কাজ করার পর প্রশংসা পাচ্ছে, হ্যাঁ কোনো কিছু গিফট পাচ্ছে, সেটা হতে পারে হয়তো তাকে একটা আইসক্রিম খেতে দেওয়া হলো, তাকে কোনো চকলেট খেতে দেওয়া হলো, তাকে ভালো বলা হলো, গুড বয় বলা হলো, তো এই সমস্ত জিনিসগুলো ভালো। সে এর ফলে সেই কাজটাকে ভালোর দিকে ফেলছে বা খারাপের দিকে ফেলছে। তো শাস্তি এড়ানো কিন্তু এখানে মুখ্য একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক আছে। দেখো এই পর্যায়ে জ্ঞানমূলক বিকাশ এমন পর্যায়ে পৌঁছায় না যার দ্বারা শিশু নৈতিক ভালো মন্দ বিচার করতে পারে, অর্থাৎ কোনটা নীতিগত দিক থেকে ভালো, কোনটা খারাপ, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে এই পর্যায়ে পৌঁছায় না। মনে রাখবে এই পর্যায়ে শিশুদের মধ্যে চুরি করার একটা প্রবণতা দেখা যায়, চুরি করার প্রবণতা, ঠিক আছে। দেখো তোমাদের যখন বাচ্চা কাচ্চা হবে বা যদি কারোর হয়ে থাকে, যখন তাদের মোটামুটি ক্লাস 1 বা ক্লাস 2-এ পড়বে, বিশেষ করে এই বয়সটায় তাদের মধ্যে একটা চুরি করার প্রবণতা থাকে। কি চুরি করবে? কিছু না, ধরো তার কোনো একটা বন্ধুর একটা পেন্সিল, হ্যাঁ তার খুব পছন্দ, সে না বলে ওটাকে ব্যাগে ভরে নিয়ে চলে এসছে। একটা কোনো ইরেজার পছন্দ, সেটাকে নিয়ে চলে এসছে, হ্যাঁ তো ইত্যাদি, এই ধরনের একটা আচরণ। তো স্কুলের টিফিন চুরি করে খাবে, একদম স্কুলের টিফিন চুরি করে খেয়ে নিল, হ্যাঁ বাড়িতেও হতে পারে, ফ্রিজে কোনো কিছু আছে, আইসক্রিম খেয়ে নিল না বলে। তো এই একটা চুরি করার প্রবণতা, এটা একদম নৈতিকভাবে তাদের মধ্যে এই বয়সে আসে, এটা সবার মধ্যে আসে, এতে খারাপ কিছু নেই। কিন্তু এই ঘটনাগুলোর জন্য যদি কোনো প্যারেন্টস মারধর করে, সেই ক্ষেত্রে এই জিনিসটা আরো খারাপের দিকে চলে যায়। তো প্রধান কাজ হবে কি, তোমরা যখন টিচার হবে, যদি কখনো এরকম হামেশাই কমপ্লেন আসবে যে ও কালকে আমার পেন ভরার যে বাক্স সেটা চুরি করে নিয়েছে, ও আমার পেন্সিল নিয়ে নিয়েছে, তো সেই পর্যায়ে শাস্তি না দিয়ে মূলত তাকে বোঝানো, হ্যাঁ তাকে ভালো করে বোঝানো, এই জিনিসটা হবে সব থেকে ভালো উপায়। তো এটা থেকে একটা পেডাগজিক্যাল প্রশ্ন হয় যে এরকম ভাবে দেখা যাচ্ছে যে সে ওর পেন্সিল চুরি করে নিয়েছে, তো সেই ক্ষেত্রে অ্যাজ এ টিচার তোমার রোল কি হবে, ঠিক আছে। এগুলো পারবে, কমন সেন্স থেকে পারবে এগুলো করতে, কারণ জানো যে শাস্তি দেওয়া কখনোই ঠিক নয়। আচ্ছা বেশ,
দেখো প্রথাগত পর্যায় হচ্ছে 2 নম্বর স্টেজ, যেটা সময়সীমা হচ্ছে 10 থেকে 13 বছর। 10 থেকে 13 বছর এই বয়সে কি হচ্ছে দেখো, এই বয়সে বালক ব্যক্তি সমাজ উভয়ের নিকট থেকে সমর্থন প্রত্যাশা করে। সমর্থন প্রত্যাশা করে মানে কি, এই পর্যায়ে চাইছে সেই ছেলেটা বা সেই মেয়েটা চাইছে যে সমাজের সবাই তাকে সাপোর্ট করুক। ঠিক আছে, ধরো তোমার তোমার ধরো ধরো কোনো ভাই বা বোন বা দাদা দিদি যদি কেউ থাকে, যে কোনো তোমাদের মধ্যে, তো সেই ক্ষেত্রে হয় না যে ছোটবেলাতে ধরো তুমি এবং তোমার ভাই বোন বা দিদির সাথে ঝগড়া লেগেছো, তো সেই ক্ষেত্রে তোমার মনে হয় যে একজন দেখবে খুব বকে, একজন সাপোর্ট করে। ধরো বিশেষ করে কোনো মেয়ের ক্ষেত্রে বলি, তো ধরো কোনো একটা মেয়ে, ধরো এটা আমাদের পূজা ধরো পূজার কোনো একটা ভাইয়ের সাথে ছোটবেলাতে ঝগড়া করছে, তো দেখা যাচ্ছে পূজার বাবা যখন বাড়িতে আসছেন, পূজা বলছে কাঁদতে কাঁদতে যে ভাই আমাকে মেরেছে, ভাই আমাকে বকেছে, তখন বিশেষ করে বাবারা একটু মেয়েদেরকে সাপোর্ট করে। তো বাবারা তখন মানে বাবার কাছে পূজা এসে নালিশ করছে যে ভাই আমাকে এই করেছে, আর মারা একটু ভাইদের সাপোর্ট করে। তো ভাই তখন কি করছে, মায়ের কাছে নালিশ করছে যে দিদি আমাকে এই বলেছে বা মেরেছে। অর্থাৎ কি করছে, এই যে পূজা, সে তার ভাইকে মেরেছে, আবার তার ভাই সেও পূজাকে মেরেছে, দুজনই দুজনকে মেরেছে। পূজা তার বাবার কাছে একটু সাপোর্ট চাইছে যে বাবা আমাকে সাপোর্ট করুক, যেন বাবা বলে যে হ্যাঁ আমার মেয়ের কোনো দোষ নেই। বা এই যে ভাই রয়েছে, ভাই মায়ের কাছে একটু সাপোর্ট চাইছে যে মা বলুক যে হ্যাঁ আমার ছেলের কোনো দোষ নেই। ঠিক আছে, এই জিনিসটা অর্থাৎ এই বয়সে এই 10 থেকে 13 বছরের বাচ্চারা, তারা শুধুমাত্র আমি ঝগড়ার একটা উদাহরণ দিলাম, বাদ বাকি সব ক্ষেত্রেই তারা কোনো না কোনো কিছু সমর্থন প্রত্যাশা করে। অর্থাৎ তারা যে কোনো কাজ করছে, তারা চায় যে তাদের সাপোর্টে কেউ না কেউ কথা বলুক, সেটা যে কেউ হতে পারে, সমাজের পাড়ার খুড়তুতো জেঠতুতো যে কেউ, হ্যাঁ জ্যাঠা দাদু দিদা বা কোনো বন্ধু বান্ধব। ঠিক আছে, দেখো তারা শুধু এই সমাজের নিয়ম নীতি মেনে চলে তাই নয়, সমাজ নির্ধারিত আচরণের মানকে সক্রিয়ভাবে সমর্থন করে। ঠিক আছে, এই সমাজে যা কিছু নিয়ম নীতি আছে সবগুলো মেনে চলে। ঠিক আছে, ধরো নিয়ম আছে পূজার আগে উপোস করে থাকতে হয়, তারা উপোস করে থাকবে। সোমবারে ধরো নখ কাটতে হয়, কোনো স্কুলে নিয়ম করে দেওয়া হয়েছে, তারা প্রতি সোমবারে নখ কাটবে। কিন্তু তারা কেন যে নিয়মটা পালন করছে সেটা জানে না, নিয়ম আছে তাই তারা পালন করছে এই বয়সে। ওকে, আচ্ছা এরপরে দেখো উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ, যেটা হচ্ছে 13 বছর থেকে পরবর্তী পর্যায়ের মধ্যে এটা আসে। ওকে, এই সময় কি হয় দেখো, এই বয়সে প্রকৃত নৈতিকতা দেখা যায়। 2022 সালে একটা প্রশ্ন এসেছিল দেখবে, হ্যাঁ তো মনে রাখবে কোহলবার্গের যে তত্ত্ব, সেখানে 3টে স্টেজ কথা বলেছে, স্টেজের কথা 3টে স্টেজের কথা তিনি বলেছেন। এর মধ্যে 1 নম্বর স্টেজে নৈতিকতা দেখা যায় না, 2 নম্বর স্টেজে নৈতিকতা দেখা যায় না, লাস্ট যে স্টেজ রয়েছে সেটার মধ্যে নৈতিকতা দেখা যায়, সম্পূর্ণ না কিছুটা। বোঝা গেল? তো এই জিনিসটা খেয়াল রাখবে, নৈতিক বিকাশের স্টেজ 3টে, কিন্তু নৈতিকতা 3টে স্টেজেই আমরা দেখতে পাই না। নৈতিক বিকাশ শুরু হয় 3 নম্বর স্টেজে বা লাস্ট স্টেজে এসে একদম। দেখো এই বয়সে ওই যে বললাম যে ওই তোমার কি বলবো, যে ড্রাগন ফ্রুটের যে গাছ, সেরকম ভাবে আমাদের দেহের মধ্যে নৈতিকতা বৃদ্ধি পায়, অর্থাৎ তার বৃদ্ধিটা খুব স্লো হয়, খুব ধীরে ধীরে হয় এবং খুব দেরিতে হয়। দেখো নীতিবোধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি অন্যদের উপর আর নির্ভর করে না। ঠিক আছে, অর্থাৎ কোন কাজটা করা ঠিক না ভুল সেটা তখন আর মানে সে নির্ভর করে না। ধরো দেখবে এরকম বাচ্চা হয় যে ধরো তুমি একটা এই ফুলটা এঁকে দিয়েছো তার খাতার মধ্যে, স্কুলে ধরো কোনো টিচার এঁকে দিয়েছে এরকম একটা ফুল এবং বলেছে বাড়ি থেকে রং করে নিয়ে আসতে। এরকম যখন কোনো কাজ দেয়, দেখবে তোমাদের বাড়িতে যারা বাচ্চা রয়েছে বা ভবিষ্যতে দেখতে পাবে যে তারা বলবে যে মা আচ্ছা আমি এই ফুলটাকে কি সবুজ রং করব, নাকি এটাকে নীল রং করব, না কালো রং করব, না গোলাপি রং করব, কি রং করব? ঠিক আছে, তুমি যে রং বলবে সে সেই রঙই করবে। অর্থাৎ সে সবসময় তোমার উপরে নির্ভরশীল। ঠিক আছে, যে কোনো কাজ, অর্থাৎ সে দেখছে, সে এটা জানে না যে এই ফুলটার উপর সবুজ রং করা ঠিক না ভুল, নীল রং করা ঠিক না ভুল, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল এই বয়সে তাদের মধ্যে সেই বিচার করার ক্ষমতাটা আসেনি। তারা কি চাইছে, তারা পুরোটা নির্ভরশীল তার মা বাবা বা টিচার্স বা আদার কারোর কাছে, যাকে সে জিজ্ঞেস করছে যে এই ফুলটা আসলে তাহলে আমি কি রং করব, সবুজ করব কি বা হলুদ করব কি, কোনটা করলে ভালো লাগবে। অর্থাৎ সে সবসময় কারোর না কারোর উপর নির্ভরশীল থাকছে। কিন্তু এই বয়সে, অর্থাৎ এই যে থার্ড স্টেজে আসছে, তখন অর্থাৎ 13 বছরের পরবর্তী, অর্থাৎ সে ক্লাস 7-8-এ পড়ছে, তখন সেই টাইমে কিন্তু সে এরকম কাজের জন্য তখন আর মা বাবাকে জিজ্ঞেস করে না, সে নিজে থেকে চুজ করে যে কোন কোন রংটা করলে ভালো লাগতে পারে। ঠিক আছে, বা কিভাবে রং করলে ভালো লাগতে পারে। অর্থাৎ তার মধ্যে একটা মানে আত্মসক্রিয়তা তুমি পর্যবেক্ষণ করতে পারবে, সে সমস্ত কাজে আর
তোমার উপর বা বাকি অন্য কোনো ব্যক্তির উপর নির্ভরশীল থাকে না এই বয়সে। ওকে, দেখো সুসংহত বিবেকের উপরে সে আস্থা রাখে এবং সিদ্ধান্ত গ্রহণ করে, সে নিজে সিদ্ধান্ত নেয় যে এখানে আমি আচ্ছা নীল রং করব, এখানে আমি হলুদ রং করব, হ্যাঁ মাঝখানটায় আমি কালো রং করব, সে নিজে থেকে সিদ্ধান্ত নিচ্ছে আর তোমাকে সাপোর্টে চাইছে না। দেখো মনে রেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে তিনি 3টে পর্যায় এবং প্রতিটি পর্যায়ে 2টো করে উপস্তর বা 3টি পর্যায়ের মোট 6টি স্তরের কথা বলেছেন। ঠিক আছে, দেখো কোহলবার্গের যে নৈতিক বিকাশের মডেল, কোহলবার্গ তার নৈতিক বিকাশ তত্ত্বে মানব জীবনকে 3টে পর্যায় এবং সেই 3টে পর্যায়কে 6টা স্তরে ভাগ করেছেন। পর্যায়গুলো কি? প্রাক প্রথাগত, প্রথাগত, উত্তর প্রথাগত। এবার প্রতিটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে মূল তিনি 2টো করে শাখাতে ভাগ করেছেন। ঠিক আছে, যেমন দেখো প্রথম পর্যায় যেটা, সেটা হচ্ছে প্রাক প্রথাগত, 4 থেকে 10 বছর। এই পর্যায়ে 2টি স্তরে অন্তর্ভুক্ত। কি কি? একটা হচ্ছে প্রথমে শাস্তি এবং পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত। ওই মনে পড়ছে প্রথমে যেটা বললাম যে রহিমের সিগারেট খাওয়ার যে উদাহরণটা, যে সে জানে না কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, সে কোনো একটা কাজ করার পর তার মা বাবার কাছে শাস্তি পেল, তার মানে সে ধরে নিল সেই কাজটা খারাপ। কোনো একটা কাজ করার পর সে তার মা বাবা তাকে কোনো পুরস্কার দিল, কোনো গিফট দিল, কোনো চকলেট দিল, আইসক্রিম দিল বা তার প্রশংসা করলো, সে ধরে নিল ওই কাজটা ভালো। এবার দেখো একদম বাচ্চা শিশু, ধরো সে সিগারেট খাচ্ছে, তার বাবার দেখে সিগারেট খাচ্ছে এবং তোমাকে দেখাচ্ছে এই দেখো আমি বাবার মতো সিগারেট খাচ্ছি। তুমি যদি সেই টাইমে তার কিউটনেসে গলে গিয়ে তাকে বলো এই দেখো কি সুন্দর বাবার নকল করছে, তাহলে সে কিন্তু ভবিষ্যতে আরো বারবার করবে ওই কাজটা, কারণ সে জানে না এই কাজটা খারাপ, তার মধ্যে ধারণা নেই। সে দেখছে কি যে আমার মা সবাইকে ডেকে হাসাহাসি করছে যে দেখো কি সুন্দর সিগারেট খাচ্ছে দেখো, হ্যাঁ, তো এই জিনিসটা তার মধ্যে একটা পজিটিভ ফিডব্যাক হিসাবে কাজ করবে। সে ভাববে তার মানে এই জিনিসটা ভালো, সে ভবিষ্যতে সুযোগ পেলেই আবারও ওরকম করবে, হ্যাঁ আবারও ওরকম করবে। এবার ধরো কি যে সে একটা খুব সুন্দর ছবি এঁকেছে, খুব সুন্দর, মানে সেই বয়সে যেমন আঁকার তার থেকেও বেশ বেশ সুন্দর একটা ছবি এঁকে রং করেছে। তোমার মুড খারাপ, তুমি তোমার শাশুড়ি মায়ের সাথে বা শ্বশুরের সাথে, শ্বশুর মশাইয়ের সাথে ঝগড়া করে বসে আছো, সেই টাইমে তোমার ছেলে বা মেয়ে তোমাকে দেখাতে আসছে ছবিটা, যে এই দেখো মা আমি কি সুন্দর একটা ছবি এঁকেছি, বা এই দেখো বাবা আমি কি সুন্দর একটা ছবি এঁকেছি। তোমার মাথা গরম আছে, তুমি তাকে একটু বকা দিলে এবং ছবিটা ছুঁড়ে ফেলে দিলে, হ্যাঁ, তো সেই টাইমে এই কাজটা তো অ্যাকচুয়ালি ভালো কাজ, তাই না? ছবি আঁকা, লেখাপড়া করা বা অঙ্ক করে নিয়ে এসছে দেখানোর জন্য, তো তুমি তাকে বকলে বা মারলে রাগের মাথায় বা ছবিটাকে ছুঁড়ে ফেলে দিলে, অর্থাৎ সে এই বয়সে বুঝতে পারবে না যে এই কাজটা ভালো না খারাপ, অর্থাৎ তৎক্ষণাৎ তার মনের মধ্যে এটা চলে আসবে এই ছবি করা, ছবি লেখা, অঙ্ক করা, এই সমস্ত কাজগুলো খারাপ কাজ, অর্থাৎ এই কাজগুলো সে আর পরে করতে চাইবে না। বোঝা গেল? তাহলে এই বয়সে সে কোনটা ভালো কোনটা খারাপ জানে না, যে কোনো কাজে সে শাস্তি পাচ্ছে মানে ধরে নেয় সেই কাজটা খারাপ কাজ, আর যে কোনো কাজে তাকে পুরস্কৃত করা হচ্ছে বা তার প্রশংসা করা হচ্ছে ধরে নেয় কি সেই কাজটা ভালো কাজ। এই জিনিসটা ঘটে কোথায়? 4 থেকে 10 বছরের শিশুদের মধ্যে এই জিনিসটা ঘটে। তাই অ্যাজ এ প্যারেন্টস অর টিচার সবসময় খুব বেশি খেয়াল রাখা দরকার যে তুমি কখন একটা শিশুর সাথে কেমন ব্যবহার করছো। ঠিক আছে, আচ্ছা বেশ, এবার দেখো এই স্তরটাকে তিনি কি বলেছেন? শাস্তি এবং পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ সমস্তটাই শাস্তি এবং পুরস্কার এটাই নিয়ন্ত্রণ করছে। দেখো শাস্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয়। ধরো স্কুলে দেখা যাচ্ছে যে কেউ নখ কেটে আসেনি, তো প্রাইমারি স্কুলে দেখতে যে প্রার্থনা করার পর নখ চেক করা হতো, তো দেখা যাচ্ছে নখ কেটে আসেনি, তো তাদেরকে কান ধরে উদ্বোস করানো হচ্ছে। পরবর্তীতে সে নখ কেটে আসছে ঠিকই, কিন্তু এই জন্য নয় যে নখ কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, নখ রাখলে আমাদের রোগ হতে পারে, এইসব জেনে সে নখ কাটছে না। তার নখ কাটার একটাই কারণ, পরের দিন যেন তাকে কান ধরে উদ্বোস না করতে হয়, শাস্তির ভয়, একদম শাস্তি এড়ানোর জন্য সে কিন্তু কাজটা করছে। ঠিক আছে, আচ্ছা নিয়ম নীতি অনুসরণ করে, সব কিছুর পিছনে একটা জিনিসই থাকে, তাকে যেন শাস্তি পেতে না হয়। কোনো রকম নৈতিক বিচার দ্বারা প্রভাবিত হয় না, তার মনের মধ্যে কোনো বিচার আসে না যে নখ কাটা ভালো না খারাপ, এমনি শুধুমাত্র শাস্তি এড়ানো নয়, নখ কাটা জরুরি, এই ধরনের বিচার তাদের মধ্যে এই বয়সে আসে না। ঠিক আছে, আর একটা হচ্ছে এর উপস্তর আত্মকেন্দ্রিকতা। তাহলে কি বোঝা গেল? এই যে প্রাক প্রথাগত স্তর, এই দুটো উপস্তর রয়েছে, একটা হচ্ছে শাস্তি এবং পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত, আর একটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা। দেখো আমরা যখন পিঁয়াজের তত্ত্ব পড়েছিলাম, পিঁয়াজের তত্ত্বেও 1 নম্বর স্টেজে আমরা আত্মকেন্দ্রিকতা বৈশিষ্ট্য পেয়েছিলাম, তাই তো, সংবেদন সঞ্চালনমূলক স্তরে। তো মনে রাখবে কোহলবার্গও সেই আত্মকেন্দ্রিকতাকে তার প্রথম স্তরের বৈশিষ্ট্য হিসাবে ধরেছেন। দেখো স্বার্থ রক্ষার জন্য শিশু নিয়ম মেনে চলে, কেন সে নির্দিষ্ট আচরণ করবে তা সে বিচার করে না, অর্থাৎ নীতি বিকাশ করে। এই পর্যায়ে দুটো স্তর দেখা যায়, আত্মকেন্দ্রিকতা দেখা যায়। দেখো কোহলবার্গ এখানে বদলের নীতি, বা এটা অনেক জায়গায় তুমি বদলার নীতি এরকম পাবে, বদলার নীতি, অর্থাৎ আমি বা আমার জিনিসই সব, আদার্স কে কি করছে কে কি খাচ্ছে আমি কোনো কিছু দেখবো না, আমি ভালো মতো সমস্ত কাজ করতে পারলেই হলো, এই ধারণাটা শিশুদের মধ্যে আসে। ঠিক আছে,
অর্থাৎ আমি কেন্দ্রিক একটা ধারণা, আমি আরামে থাকলেই হলো। হ্যাঁ, ধরো কি বলবো, যে দুটো বাচ্চা ছেলে রয়েছে, এই যে দেখতাম যাদের দেখবে ভাই বোন, তাদের মধ্যে এগুলো বেশি রিলেট করতে পারবে, ছোটবেলায় ভাই এবং বোন রয়েছে। তো একটা ধরো টেবিল ফ্যান রয়েছে, তো টেবিল ফ্যান জানো যে এরকম ভাবে একটা জায়গায় নির্দিষ্ট হাওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কি, যে এই যে ফ্যান থেকে হাওয়া হচ্ছে, সেটা শুধুমাত্র বোনের দিকে হচ্ছে। অর্থাৎ সেই বয়সে, এই ছোট বয়সে বোনের মনে এটা হবে না যে না ভাইয়ের কষ্ট হচ্ছে, ভাইকেও একটু দিই হাওয়া। হ্যাঁ, বা ধরো সেই হাওয়াটা শুধুমাত্র ভাইয়ের দিকে আসছে, ভাই হচ্ছে সবসময় চাইবে যে আমার দিকেই থাক, বোন যদি ফ্যানটাকে একটু ঘুরিয়ে নেয় নিচের দিকে তাহলে ঝগড়া করবে, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে আত্মকেন্দ্রিকতা, আমি আরামে থাকলেই হলো, অন্য কে কেমন ভাবে আছে আমার দেখার দরকার নেই। ছোট্ট বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। দেখো এখানে বদলের নীতি বা বদলার নীতিটা কি, যে তুমি আমার কাছ থেকে কিছু নেবে, তার বদলে তোমাকেও কিছু দিতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে বোন, সেই বোনকে একটা কি রয়েছে, তার হাতে একটা চকলেট রয়েছে। আর এই যে ভাই, সে ধরো বিস্কিট খাচ্ছে। তো এই যে বিকেল বেলায় দুজনে দেখা হলো, তো এই ভাইটা কি বলছে যে বুনি তোমার চকলেট একটু আমাকে দেবে, খাবো। তো সেই ক্ষেত্রে তার বোন বা দিদি যেই হোক, সে কি বলছে, আমি আমার চকলেট তোমাকে একটু দিতে পারবো, কিন্তু তার বদলে তোমার বিস্কিটটাও আমাকে একটু খেতে দিতে হবে। বোঝা গেল? এই জিনিসটাকে বলা হচ্ছে কি, বদলের নীতি। বোঝা গেল? বদলের নীতি। ওকে, খাতার মধ্যে দেখবে এই জিনিসটা হতো, যে তুমি পাশে বসে আছো, তোমার কোনো বন্ধু খাতার মধ্যে একটু তোমার দাগ দিয়ে দিল, তুমি তার খাতাটার মধ্যে এরকম ভাবে বেশি করে দাগ দিয়ে দিলে, এটাও এক প্রকার বদলের নীতি। অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে হিংসার কারণে হতে পারে, বা এই যে মানে আত্মকেন্দ্রিকতা হতে পারে। সে দেখছে কি, যে আমি যদি চকলেট দিই তাহলে আমারটা কমে যাবে, তো সেই কারণে তারটাও আমাকে একটু খেতে হবে। বা এ দেখছে আমি যদি শুধু একা বিস্কিট দিই, বোন যদি আমাকে চকলেট না দেয়, তাহলে আমারটা বোনের থেকে কমে যাবে। এই যে একটা আত্মকেন্দ্রিকতা বা আমি ভাব, সেই জিনিসটা এখানে দেখা যায়। ওকে, আচ্ছা পরবর্তী আসি দ্বিতীয় পর্যায়ে। দেখো দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রথাগত স্তর, যেটার সময়সীমা 10 থেকে 13 বছর। এই পর্যায়ে কি হচ্ছে দেখো, এই পর্যায়ের অন্তর্গত দুটো স্তর হলো অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত। অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত মানে কি, যে কোনো কাজ তুমি যখন এই বয়সে করছো, তখন অন্যকে জিজ্ঞেস করো যে এটা কি করব, এখানে কি যাব। সেটা হতে পারে তোমার বাড়ির লোক, হতে পারে তোমার থেকে বড় কেউ, বা তোমার বন্ধু বান্ধব। হ্যাঁ, তুমি ধরো জামা কিনতে গেছো পুজোর, তো সেখানে তুমি জিজ্ঞেস করছো, পুজো বা ঈদে জামা কিনতে গিয়ে তুমি নিজে চয়েস করছো না, তুমি একটা ভালো লাগলো তোমার কোনো একটা জামা, তো সেটাকে জিজ্ঞেস করছো তোমার সাথে যারা গেছে, এটা কি নেবো, এটা ভালো লাগবে। তারা যদি বলে হ্যাঁ তাহলে নেবে, তারা যদি বলে যে না এটা তো তোমার গায়ে ভালো লাগবে না, হ্যাঁ তুমি ফর্সা আর একটু লাইট কালার নাও, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি তখন আর তোমার পছন্দের কোনো মূল্য না দিয়ে তাদের পছন্দ মতো একটা জামা বা একটা কাপড় তুমি নেবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত। এইটা দেখা যায় 10 থেকে 13 বছর বয়সী বাচ্চাদের মধ্যে বেশি। দেখো এই পর্যায়ে শিশুরা কোনো কাজ করার ক্ষেত্রে অন্যদের অনুমোদনকে অনেক বেশি গুরুত্ব দেয়। যেমন যে কোনো কাজ করার আগে মা বাবা বা বন্ধুদের সেটা সম্পর্কে জিজ্ঞাসা করে, এবং তাদের অনুমোদন তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বোঝা গেল? তুমি ধরো পিকনিক করতে যাবে বন্ধুদের সাথে, তুমি ধরো ক্লাস 6-এ পড়ো, তো সেই বয়সে তুমি অবশ্যই না বলে যেতে পারবে না, তোমার মাকে বা বাবাকে জিজ্ঞেস করবে। তারা যদি বলে যে যাও তাহলে তুমি যাবে, তারা যদি বলে যে যাবে না তাহলে তুমি যাবে না। বোঝা গেল? আচ্ছা, একটা প্রশ্ন, এই জিনিসটা এসেছিল টেট 2022-এ, এবং এটা নিয়ে চ্যালেঞ্জও হয়েছিল। হ্যাঁ, জানি না চ্যালেঞ্জ করার পর এটা নম্বর দিয়েছিল কিনা, তবে আশা করি হয়তো দেবে না। দেখো গুড বয় গুড গার্ল ফেজ, অর্থাৎ এই যে বয়সটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ প্রথাগত পর্যায় 10 থেকে 13 বছর বয়স, এই সময়ে প্রতিটা শিশু, সে হোক ছেলে বা মেয়ে, সে চায় যে সমাজের অন্যান্যরা আমাকে ভালো বলুক, ঠিক আছে, গুড বয় বা গুড গার্ল শুনতে চায়। এই জন্য সে কিন্তু সেরকম কাজ করে থাকে। যেমন ধরো তোমরা রিলেট করতে পারবে হয়তো, ধরো তুমি কোথাও একটা ছোট্টবেলাতে ভোজ খেতে গেছো ভোজ বাড়িতে, তো তুমি এমনি বাড়িতে শাক সবজি খাও না, কিন্তু তুমি দেখেছো বা এর আগে তোমার অভিজ্ঞতা আছে যে যারা ভোজ বাড়িতে গিয়ে বাচ্চা ছেলেরা শাকসবজি নিচ্ছে, তাদের প্রশংসা করছে যে দেখ এই যে সৌভিক আমাদের শাকসবজি খাচ্ছে, দেখ সৌভিক কত ভালো ছেলে শাকসবজি খাচ্ছে। হ্যাঁ, ধরো কোনো একটা বাচ্চার মা তাকে বলছে সৌভিককে দেখিয়ে, এই জিনিসটা সৌভিক আগে প্রত্যক্ষণ করেছে। তো সৌভিক গিয়ে শাক না খেলেও ভোজ বাড়িতে গিয়ে শাকসবজি নিল, ঠিক আছে, শাকসবজি নিল, এবং সে প্রশংসা পেল যে দেখ ওই ছেলেটা কেমন শাকসবজি খাচ্ছে, তোমাকেও খেতে হবে, শাকসবজি খাওয়া ভালো, এই জিনিসটা পেলো, ঠিক আছে। তো স্যার এখনো করি। হ্যাঁ, এই জিনিসটা হলো, অর্থাৎ এই বয়সে সবাই শুনতে চায় যে অন্যরা তাকে গুড বয় বা গুড গার্ল বলুক, ঠিক আছে। বোঝা গেল? গুড বয় বা গুড গার্ল এটা বলুক।
অর্থাৎ অন্যদের থেকে প্রশংসা শুনতে চাওয়ার একটা ব্যাপক চাহিদা এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে থাকে। তো এই যে স্টেজটা দেখা যাচ্ছে প্রথাগত 10 থেকে 13 বছর, মনে রাখবে এটারই অপর নাম গুড গার্ল অ্যান্ড গুড বয় ফেজ। ঠিক আছে, এটা বহুবার এসছে, টেট 22-এও এসেছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল প্রশ্নটা, অনেকের ভুল করেছিল, পরবর্তীতে 500 টাকা দিয়ে চ্যালেঞ্জ করেছিল। ঠিক আছে, তো মনে রাখবে এটা। এই সময় শিশুরা অন্যদের মুখে নিজেদের প্রশংসা শুনতে চায়, যে কোনো ক্ষেত্রে, ছবি আঁকা, খাওয়া দাওয়া, অঙ্ক করা, খেলাধুলা, স্কুল যাওয়া, সব কিছুতে। এই জন্য এই স্তরকে বলা হয় গুড বয় গুড গার্ল স্টেজ। ওকে, আচ্ছা, এরপরে আসি আইন দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ এই বয়সেই ওই গুড গার্ল গুড বয় ফেজের মধ্যেই, অর্থাৎ 10 থেকে 13 বছর বয়সেই, এই বয়সের মধ্যে কি হচ্ছে, আইনকে তারা খুব বেশি কিন্তু গুরুত্ব দিতে থাকে। এই সময়ে তারা সমাজের বিভিন্ন আইন কানুন মানতে শেখে। তারা জানে না যে কেন মানতে হয়। ধরো কোনো একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখানো হলো যে আহ, এই যে পোলট্রি মুরগির মাংস, এটা অনেক বাড়িতে থাকে যে পোলট্রি মুরগির মাংসটাকে খায় না কোনো একটা কারণে, যাই হোক, অন্যান্য মাংসকে ঠিক মনে করলে অনেক বাড়ি থাকে যারা পোলট্রি মুরগির যে মাংস সেটাকে একটু মানে খাওয়ার অযোগ্য মনে করে থাকে। ঠিক আছে, তো সেই বাচ্চাটাকে, সেই বাড়ির বাচ্চা, সেও ছোটবেলা থেকে কি শিখবে যে পোলট্রি মুরগির মাংস, বাপরে, এটা খাওয়া খাওয়া যাবে না। ঠিক আছে, তো এই জিনিসটা কেন খাওয়া যাবে না, কি কারণ, সেই সব সে জানে না। সে ছোটবেলা থেকে শিখে এসছে পোলট্রি মুরগির মাংস খেতে নেই, বাদ বাকি হাঁস মুরগি ছাগল সে খেতে পারে। তো সেই ক্ষেত্রে সেইগুলো খাবে, মাংস সে খায়, কিন্তু পোলট্রি মুরগির মাংস বা হাঁসের মাংস সে খায় না। কোনো একটা বাড়িতে শেখানো হয়েছে কোনো বাচ্চাকে যে হাঁস হচ্ছে মা সরস্বতীর বাহন, তো হাঁসের মাংস অবশ্যই খেতে নেই। তো সেই বাচ্চা হাঁসের মাংস বড় হয়েও কিন্তু খাবে না। অর্থাৎ আইন কানুন তারা ছোটবেলা থেকে মানতে শিখছে, কিন্তু কেন মানছে সেই সম্পর্কে তারা মাথা ঘামায় না। এই পর্যায়ে আইন দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়। ওকে, দেখো তৃতীয় পর্যায়ে আসছে কি, তৃতীয় পর্যায়ে হচ্ছে উত্তর প্রথাগত, যেটা 13 বছরের পরবর্তী সময়, উত্তর প্রথাগত। অর্থাৎ দেখা যাচ্ছে 13 বছরের পরবর্তী সময় মানে কি, বর্তমান যে সময়ে তোমরা আছো সবাই, তাই তো, এর তো লাস্ট স্টেজ কোনো নেই, ব্যক্তিতে ব্যক্তিতে ভ্যারি করে কতদিন কার চলবে। ওকে, দেখো এখানে দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তুমি এখন যে সমস্ত কথা বলবে তার পিছনে কিছু না কিছু যুক্তি থাকবে। হ্যাঁ, তুমি ধরো বলছো কি যে হাঁস খেতে নেই, তুমি হাঁসের মাংস খেতে চাইছো না, এর পিছনে এটা যুক্তি তুমি নিশ্চয়ই দেবে না যে সরস্বতী ঠাকুরের বাহন তাই খাচ্ছি না, এমন না। তুমি সেক্ষেত্রে হয়তো এই জন্যই খাও না, কিন্তু তবুও তুমি কি যুক্তি দেবে, না ছোটবেলা থেকে কখনো খাইনি, বা হাঁসের মাংসের যে একটা বিশেষ স্মেল থাকে সেটা আমার সহ্য হয় না, বা হাঁসের মাংস খেলে আমার অ্যালার্জি হয়, এই কারণে খাই না। তো নির্দিষ্ট কোনো কাজের জন্য নির্দিষ্ট কোনো যুক্তি তোমার কাছে থাকে। বোঝা গেল? ছোট্টবেলায় যেটা ছিল যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে কেন তুমি হাঁসের মাংস খাও না, তাহলে তুমি বলতে পারতে না যে এই কারণে খাই না, কিন্তু এখন তুমি সেটা বলতে পারো যুক্তি দিয়ে। আচ্ছা, বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। এই সময়ে সে সব কিছুর জন্য অন্যের উপর নির্ভরশীল থাকে না, অন্যকে তোমার কি বলবো, অন্যকে সবকিছু জিজ্ঞেস করে না, এবং আইনকেও 100% মানে না। ধরো কোনো আইন আছে কি যে স্কুলে টিফিন থেকে চলে আসা হবে না, এটা তো একটা নিয়ম যে স্কুল ছুটির আগে টিচারকে না বলে টিফিন থেকে পালিয়ে আসে, যেটা স্কুল পালানো বলা হয়। জীবনে কেউ না কেউ হয়তো করেছো, তবে এমনও থাকে কেউ করেনি কখনো। ঠিক আছে, তো স্কুল থেকে না বলে টিফিনে ব্যাগ নিয়ে পালিয়ে আসা, এই যে ঘটনাটা, এটা নিয়ম বিরুদ্ধে একটা কাজ। তো একদম এর আগের স্তর যেটা রয়েছে, হ্যাঁ, 10 থেকে 13 বছর, সেই বয়সী শিশুরা কোনো মতেই যতই কষ্ট হোক এই নিয়মকে ভাঙবে না তারা। কিন্তু এই বয়সে 13 বছরের বেশি, এই বয়সে ধরো তোমার খুব একটা বিপদ হয়েছে, বাড়ি যেতেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি নিয়মকে ভাঙবে। অর্থাৎ সেখানে তুমি নিয়মকে শুনবে না, তুমি তোমার বিবেককে শুনবে, যে যদি মনে হয় যে কোনো নিয়ম ভাঙা উচিত তাহলে তুমি নিয়ম ভাঙবে। ঠিক আছে, অর্থাৎ এই সময় শিশুরা কিন্তু, শিশু বলা ভুল, এই সময় ব্যক্তি কিন্তু বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়। বোঝা গেল? মনে রাখবে এই যে প্রকৃত নৈতিকতা সেটাই উত্তর প্রথাগত স্তরের মধ্যেই আসে। বোঝা গেল? প্রকৃত যে নৈতিকতা সেটা এই স্তরের মধ্যেই ঘটে। আচ্ছা, আরেকটা হচ্ছে যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। ওই যে বললাম যে হাঁসের মাংস খাওয়া, যেটা প্রথমে বললাম, যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ এখানে সে যা কিছু বলছে, যা কিছু কাজ করছে, সব কিছুতে কিছু না কিছু যুক্তির আশ্রয় সে নেবে। ওকে, আইন তার আচরণকে নিপুণ করে। সে জানে আইন সমগ্র সমাজ দ্বারা স্বীকৃত, তাই আইনকে সামনে রেখেই তার নৈতিক আচরণ প্রকাশ পায়। ওকে, দেখো বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। এই স্তরে নৈতিক আচরণের ক্ষেত্রে ব্যক্তির বিবেক খুব সক্রিয় হয়, কোনো আইন বা সামাজিক চুক্তি না নয়। ওই যে বললাম স্কুল পালিয়ে আসার যে ঘটনাটা বললাম, দেখো ব্যক্তির আচরণ নিয়ন্ত্রিত হয় তার বিবেক দ্বারা। সকলের কল্যাণ হয় এমন আচরণ সে করে। অর্থাৎ কোন টাইমে কোন আচরণটা করলে উপকার হবে বা উচিত, সেই আচরণই সেইকে আমি শিশুরা করে, কোনো নিয়ম নীতির দ্বারা বেঁধে করে না। ওকে, নিজের আচরণে তার প্রকাশ ঘটায়, একে সার্বজনীন নীতি বলা হয়। সার্বজনীন নীতি অর্থাৎ কি, যেটাই সর্বজনের উপকার হবে সেই কাজটা এই বয়সে শিশুরা করতে শেখে। ওকে,
আচ্ছা, কোহলবার্গের মতে অনেকেই এই স্তরে পৌঁছায় না, অনেকের মধ্যে এই যে সবার জন্য কাজ করা, সবার জন্য ভালো কাজ করার এই মানসিকতাটা সবার মধ্যে আসে না, ঠিক আছে, কারণ এর জন্য প্রয়োজন উচ্চ স্তরের বিমূর্ত চিন্তন ক্ষমতা। কোহলবার্গ দেখো নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিকে দুটো ভাগে ভাগ করেছিল, একটা টাইপ বি আর একটা টাইপ এ। এই টাইপের ব্যক্তি যারা, তাদের ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা, অর্থাৎ তারা মানে কি বলবো, যে তারা স্কুলে গরমে হার্ট ফেল করে মরে গেলেও সেই স্কুলের নিয়ম ভেঙে সেদিন বাড়ি চলে আসবে না, ঠিক আছে, তারা হচ্ছে এ টাইপের ব্যক্তি, অর্থাৎ যে কোনো প্রকারে তারা যেটা নিয়ম সেটা নিয়মকে মেনে চলবেই চলবে। ওকে, আর বি টাইপের ব্যক্তি কারা, যাদের বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ দেখা যাচ্ছে তার স্কুলে খুব বেশি শরীর খারাপ করছে, তাহলে সে টিচার ছুটি না দিলে সে হয়তো টিচারকে না বলেই টিফিনে বাড়ি চলে আসবে। কিন্তু যারা এই টাইপের ব্যক্তি, তারা প্রচন্ড শরীর খারাপ করলেও যেহেতু নিয়ম তারা ভাঙবে না, তাই স্কুলে শরীর খারাপে মরে গেলেও তারা কিন্তু বাড়ি আসবে না স্কুলের নিয়ম ভেঙে। বোঝা গেল? এই দুই প্রকার টাইপের ব্যক্তিকে কোহলবার্গ ভাগ করে। একটা হচ্ছে টাইপ এ, যাদের ব্যক্তিত্ব কর্তৃত্ব এবং নিয়ম দ্বারা পরিচালিত হয়, আর টাইপ বি, যাদের ব্যক্তিত্ব বিবেক এবং জ্ঞান বা প্রজ্ঞার ভূমিকা বেশি। মূলত টাইপ বি যারা ব্যক্তিত্ব বা যে ধরনের ব্যক্তিদের মধ্যে টাইপ বি থাকে বিবেকের মধ্যে, তারাই মূলত বেশি সফল হয় জীবনে। ওকে, আচ্ছা বলো এতদূর অবধি বোঝা গেল কিনা বলবে? কোনো সমস্যা আছে এতদূর অবধি বুঝতে? বোঝা গেছে? ওকে, কোনো সমস্যা থাকলে বলবে। ক্লিয়ার, ভেরি গুড। হ্যাঁ, কোয়েশ্চেন আছে পিডিএফ এ, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করো। ওকে, খাতায় করে প্র্যাকটিস গ্রুপে জমা দিয়ে দাও। ঠিক আছে, চলো অনেক রাত হলো, আজকে তাহলে শেষ করছি এখানে। কোয়েশ্চেন গুলো করে প্র্যাকটিস গ্রুপে জমা দাও, আজকে হলে আজকে দিতে পারো বা কাল সকালে দিতে পারো।